ভাবুন তো, দুটো দেশ, মাঝখানে ১৫,০০০ কিলোমিটারের বিশাল দূরত্ব, আর তাদের মধ্যেকার বাণিজ্যের ফারাকটা কত জানেন? প্রায় $২.৫ বিলিয়ন। হ্যাঁ, আজ আমরা ব্রাজিল আর বাংলাদেশের এই বিশাল অর্থনৈতিক সম্পর্কের গল্পটাই সহজ করে বোঝার চেষ্টা করব। তো প্রশ্নটা হলো, এমন একটা বাণিজ্যিক সম্পর্ককে কিভাবে ঠিক করা যায় যেখানে ৯৩% ভারসাম্যহীন? এটা কিন্তু সহজ কথা না। একদিকে ব্রাজিল, অন্যদিকে বাংলাদেশ, দুটোই উদীয়মান অর্থনৈতিক শক্তি। কিন্তু এত বিশাল দূরত্ব আর বাণিজ্যিক ফারাক পেরিয়ে তারা কিভাবে কাছাকাছি আসার চেষ্টা করছে, চলুন সেটাই দেখি। এই চার্টটা দেখলেই কিন্তু ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, ২০২২-২৩ অর্থ বছরে ব্রাজিল বাংলাদেশে রপ্তানি করেছে প্রায় $২.৫৯ বিলিয়ন পণ্য, আর ঠিক সেই সময় বাংলাদেশ থেকে ব্রাজিলে গেছে কত? মাত্র $0.17 বিলিয়ন। মানে ব্যবধানটা $২.৪২ বিলিয়ন বেশি। অবিশ্বাস্য, তাই না? তো এই যে বিশাল একটা ফারাক, বাণিজ্যের দাড়িপাল্লাটা যে এতটা একপেশে, এর পেছনের কারণটা আসলে কি? চলুন একটু তলিয়ে দেখা যাক। ব্যাপারটা হলো, ব্রাজিল থেকে বাংলাদেশে যা আসছে তার সিংহভাগই হল কৃষিপণ্য। যেমন ধরুন চিনি, সয়াবিন, গম, আবার লোহা আর স্টিলও আছে। আর বাংলাদেশ থেকে কি যাচ্ছে? আমাদের বিশ্বজোড়া খ্যাতি পাওয়া তৈরি পোশাক বা নিটওয়ার শিল্পের পণ্য। কিন্তু পরিমাণে তা খুবই সামান্য, সাথে পাট আর জুতার মতো কিছু পণ্য আছে। মানে মূল খেলাটা হচ্ছে ব্রাজিলের কৃষিপণ্য বনাম বাংলাদেশের তৈরি পোশাক, যেখানে বাংলাদেশ বেশ খানিকটা পিছিয়ে। তো এই বিশাল চ্যালেঞ্জটা মোকাবেলা করতে, মানে এই দুই দেশের মধ্যে একটা সেতু তৈরি করতে, একটা বিশেষ সংস্থা কিন্তু এগিয়ে এসেছে, অনেকটা অর্থনৈতিক ঘটকের মতো। আর সেই সংস্থাটি হল ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বা সংক্ষেপে BBCCI। তাদের কাজটাই হলো এই দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে একটা যোগসূত্র তৈরি করা, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ আর অর্থনৈতিক সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। তাদের মূল উদ্দেশ্যগুলো কিন্তু বেশ পরিষ্কার। যেমন, তারা চায় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে, ব্যবসায়ীদের স্বার্থ নিয়ে কথা বলতে। আবার ধরুন, বাজারের হালচাল কেমন, কী ধরনের সুযোগ আছে, এই সব তথ্য আদান প্রদান করাও তাদের কাজের অংশ। সব মিলিয়ে একটা নেটওয়ার্কিং আর সহযোগিতার পরিবেশ তৈরি করাই তাদের লক্ষ্য। যেমনটা ব্রাজিলের অ্যাম্বাসেডর পাউলো ফার্নান্দো দিয়াস ফেরেস বলেছেন, এই উদ্যোগটা হল অর্থনৈতিক সহযোগিতাকে উৎসাহিত করার জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটা এমন একটা প্ল্যাটফর্ম যা দুই দেশের কোম্পানিগুলোকে তাদের সেরাটা দেখানোর সুযোগ করে দেবে আর সত্যিকারের অর্থবহ অংশীদারিত্ব তৈরিতে সাহায্য করবে। আর এই অর্থবহ পার্টনারশিপ করার লক্ষ্যেই তারা একটা বিশাল উদ্যোগ নেয়। কী সেই উদ্যোগ? চলুন দেখি। তারা ঠিক করে বাংলাদেশের ব্যবসাকে একেবারে দক্ষিণ আমেরিকার প্রাণকেন্দ্র সাও পাওলোতে নিয়ে যাওয়া হবে। এই তো আগামী জুন ২০২৫-এ সাও পাওলোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেড ইন বাংলাদেশ প্রদর্শনী। এর একটাই লক্ষ্য, বাংলাদেশি পণ্য সম্পর্কে ব্রাজিলের মানুষের যে ধারণা, সেটাকে পুরোপুরি বদলে দেওয়া। ব্যাপারটা আসলে কি জানেন? এতদিন ধরে হয়তো ব্রাজিল বাংলাদেশকে কেবল টেক্সটাইল বা পোশাক শিল্পের দেশ হিসেবেই চিনে এসেছে। কিন্তু এই প্রদর্শনীর মূল লক্ষ্যটাই হল এই ধারণাকে ভেঙে দেওয়া, সবাইকে জানানো যে বাংলাদেশ এখন শুধু টেক্সটাইলেই সীমাবদ্ধ নেই। ফার্মাসিউটিক্যালস, ক্লিন এনার্জি, এমনকি ন্যাচারাল মেডিসিনের মতো নতুন নতুন সম্ভাবনাময় খাতেও বাংলাদেশ দারুণ কাজ করছে। একটা দারুণ উদাহরণ দিই। বায়োসেল আয়ুর্বেদিক লিমিটেড নামে একটি বাংলাদেশি কোম্পানি এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। তারা দেখাচ্ছে যে ব্রাজিলের যে বিশাল ওয়েলনেস বা স্বাস্থ্য সচেতন মানুষের বাজার রয়েছে, সেখানে বাংলাদেশের প্রাকৃতিক বা আয়ুর্বেদিক ওষুধের কি অসীম সম্ভাবনা লুকিয়ে আছে। এটা কিন্তু একটা গেম চেঞ্জার হতে পারে। তবে দেখুন, সাও পাওলোতে গিয়ে নিজেদের পণ্য দেখানো তো একটা দিক, কিন্তু আসল চ্যালেঞ্জটা লুকিয়ে আছে অন্য জায়গায়। আন্তর্জাতিক বাণিজ্যের পথে যে অদৃশ্য বাধা বা লাল ফিতার দৌরাত্ম্য থাকে, সেটা পার হওয়াই তো সবচেয়ে কঠিন কাজ। আর সেই বাধাগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা জানেন? শুল্ক বা ট্যারিফ। বাংলাদেশের তৈরি পোশাক ব্রাজিলে রপ্তানি করতে গেলে গোড়াতেই ২৫% শুল্ক দিতে হয়। ভাবুন একবার, ১০০ টাকার পণ্যে ২৫ টাকায় চলে যাচ্ছে শুল্কে। এটা কিন্তু বিশাল একটা বাধা।
এখন প্রশ্ন হলো, এই ২৫% শুল্কটা আসছে কোথা থেকে? এটা আসলে ব্রাজিলের একার সিদ্ধান্ত না। ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে আর উরুগুয়েকে নিয়ে একটা বাণিজ্য জোট আছে, যার নাম হচ্ছে মার্কোসুর। এই জোটের বাইরের দেশগুলোর জন্য তাদের একটা সাধারণ শুল্ক নীতি আছে, আর এই ২৫% ট্যারিফ সেই নীতিরই একটা অংশ। আর ব্যাপারটা শুধু ওই ২৫% শুল্কেই থেমে থাকে না। একজন রপ্তানিকারকের জন্য ব্রাজিলের বাজারে পণ্যের চূড়ান্ত দাম বা ল্যান্ডেড কস্ট হিসাব করাটা এক কথায় দুঃস্বপ্নের মতো। কারণ পণ্যের মূল দাম, পরিবহন আর ইন্স্যুরেন্স খরচের ওপর প্রথমে বসে আমদানি শুল্ক, তারপর যোগ হয় ফেডারেল বা কেন্দ্রীয় সরকারের নানা কর। এখানেই শেষ নয়, এরপর আবার যোগ হয় রাজ্য স্তরের কর, মানে করের ওপর কর। ফলে চূড়ান্ত দামটা কোথায় গিয়ে দাঁড়ায় তা হিসাব করাই মুশকিল। এত সব চ্যালেঞ্জ সত্ত্বেও ভবিষ্যতের পথটা কিন্তু বন্ধ হয়ে যায়নি। তো সামনে কি আছে? এই সম্পর্কের ভবিষ্যৎ কিন্তু নির্ভর করছে বেশ কিছু দারুণ আর গুরুত্বপূর্ণ গ্লোবাল ট্রেন্ডের ওপর। চলুন সেগুলো একটু দেখে নিই। ভবিষ্যৎটা কিন্তু দারুণ সম্ভাবনাময়। যেমন ধরুন, কৃষিতে এখন ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ছে, আসছে রোবট ফার্মারের মতো কনসেপ্ট। আবার সাস্টেইনেবিলিটি বা টেকসই উন্নয়ন এখন ব্যবসার একটা বড় অংশ। ব্রাজিলের মধ্যবিত্ত শ্রেণী দিন দিন বড় হচ্ছে, তাদের ক্রয় ক্ষমতা বাড়ছে। আর ই-কমার্স তো আছেই। এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ব্রাজিল আর বাংলাদেশের জন্য একসাথে কাজ করার নতুন নতুন দরজা খুলে দিচ্ছে। আসলে এই যে পার্টনারশিপের গল্পটা আমরা দেখছি, এটা শুধু ব্রাজিল আর বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটা আসলে সাউথ সাউথ কোঅপারেশন বা দক্ষিণের দেশগুলোর পারস্পরিক সহযোগিতার একটা চমৎকার মডেল। মানে উদীয়মান অর্থনীতির দেশগুলো এখন আর শুধু উন্নত বিশ্বের উপর নির্ভর না করে সরাসরি একে অপরের সাথে বাণিজ্য সম্পর্ক গড়ে তুলছে। সুতরাং আসল কথা হলো, ব্রাজিল আর বাংলাদেশের এই যে ১৫,০০০ কিলোমিটার দূরত্ব ঘুচিয়ে আনার চেষ্টা, এটা কিন্তু পুরো বিশ্বের জন্যই একটা দারুণ উদাহরণ হতে পারে। আর এটাই আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, উদীয়মান অর্থনীতির দেশগুলো কি এভাবেই একে অপরের হাত ধরে বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎটা নতুন করে লিখবে? সময় হয়তো এর উত্তর দেবে।